ভারতের ঢাকা বিশ্ববিদ্যালয়। জুমার নামাজ শেষ করেই ইনকাম মঞ্চের যে সকল নেতারা রয়েছেন, যে সকল ওসমান হাদির ভক্তরা রয়েছেন, যারা দীর্ঘদিন যাবৎ বলা চলে ওসমান হাদি হত্যার পর তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি কিন্তু তারা গ্রহণ করছে। আজকে আমরা যেটি দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে তারা পুরো ক্যাম্পাস কিন্তু প্রদক্ষিণ করছে এবং তারা শরীফ ওসমান হাদি হত্যার যে বিচার সেটি এখনও হয়নি। যে তাকে হত্যা করেছে যে মূল আসামি, সেই আসামিও এখনো ধরাছোঁয়ার বাইরে। সেই বলছেন স্লোগানের মধ্য দিয়ে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা তাদের মূলত দাবি হাদি হত্যার বিচার। মূলত আপনারা জানেন যে ইনকাম মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, তাকে রাজধানীর বিজয়নগর থেকে তাকে প্রায় 6 নাগাদ তিনি একেবারেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং তারপরে তার রাষ্ট্রীয় বলা চলে তাকে দাফন দেওয়া হয়। কিন্তু সেই শরীফ ওসমান হাদি হত্যা প্রায় বেশ হয়েছে, তারপর কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে বলা হচ্ছে যে দেশের বাইরে চলে গেছেন, যার কারণেই কিন্তু বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি তারা কিন্তু দীর্ঘক্ষণ যাবৎ তারা কিন্তু এই বিচারের কর্মসূচি গ্রহণ করেছিলেন। শাহবাগ থেকে একেবারেই তারা তাদের যে বার্তা আমরা এখন যেটা আসলে দেখছি মূলত মঞ্চের ওসমান হাদির হত্যা এবং মূল আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। আসামিকে যদি দেশের বাইরে গিয়ে থাকে তাহলে সেই আসামিকে বাইরে থেকে দেশের ব্যবস্থার দাবি তারা করছে। তারা আমরা দেখছি যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা, বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনকাম মঞ্চের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা মূলত হাদি হাদি বলে স্লোগান দিচ্ছেন। তাদের মূলত যে জানেন যে শরীফ ওসমান হাদি ভারতীয় আধিপত্যের ঘোষক ছিলেন এবং গণঅভ্যুত্থান সেখানে নেতৃত্ব ভূমিকা রেখেছিলেন, যার কারণে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং পরিচিতি ব্যাপক ছিল। অন্যায়ের বিরুদ্ধেই বলা চলে সমস্যা রয়েছে সবকিছু ছিলেন। বিশেষ করে নিষিদ্ধের আন্দোলন, শরীফ ওসমান হাদি তিনি ব্যাপক ভূমিকা রেখেছিলেন। আন্দোলন চলমান ছিল, সেখানে কিন্তু তিনি কিছুবার তাকে হুমকি থামিয়ে দেওয়া হয়েছিল। তাকে কিন্তু বিজয়নগর এলাকা থেকে তাকে গুলি করা হয় এবং সেখান থেকেই কিন্তু তিনি প্রায় 7 দিন নাগাদ সুস্থ ছিলেন, অর্থাৎ তার অবস্থা একেবারেই শোচনীয় ছিল। সেখানে বলা চলে শুট করা হয়েছিল অবস্থায় সময় পরে চিকিৎসা সর্বোচ্চ চেষ্টা করেছে, বোর্ডও গঠন করা হয়েছিল। শেষ পরলোক গমন করেন এবং তার এই যে মৃত্যু এবং তার হত্যা হয়ে গেছে, বেশ কিছুদিন হয়ে গেছে এবং যারা দোষী তাদেরকে শনাক্ত করা হয়েছে করেছেন সেই মূল আসামি বলা হচ্ছে যে দেশের বাইরে, যার ফলে
কর্মসূচি কিন্তু চলমান রয়েছে। কাজী নজরুল ইসলামের তার নিজস্ব বিশ্ববিদ্যালয় এবং সেই ক্যাম্পাস থেকেই শরীফ ওসমান জুলাই ভূমিকা ছিল হত্যা করা কর্মীরা রয়েছে তার প্রতিবাদ জানাচ্ছে এবং আজকের এই বিক্ষোভ মিছিল এবং পাশাপাশি তারা আধিপত্য সেই আধিপত্যের বলছেন তাদের বিরুদ্ধে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেখান থেকে শুরু হয়ে পুরো বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে এবং সেটি কিন্তু চলমান রয়েছে। সেটি শেষ করে একেবারেই হাদির যে সমাধিস্থল অর্থাৎ কবর সেটি পাশ দিয়ে কিন্তু এখন শাহবাগ মোড়ের দিকে ধাবিত হচ্ছে মিছিলটি। আমরা দেখছি তাদের মুখে বিভিন্ন স্লোগান, বিশেষ করে আমরা সবাই হাদি হব, হাদির মতো লড়ে যাব, পাশাপাশি বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিশেষ করে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং হাদি হত্যার বিচার এখন পর্যন্ত হয়নি। বিশেষ করে এখন পর্যন্ত মূল যে আসামি তাকে গ্রেফতার করা হয়নি। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত পরশুদিন হাদি হত্যার যে মূল আসামি তিনি কিন্তু ভিডিও বার্তায় বলেছেন, বিভিন্ন কথাবার্তাও বলেছেন, তিনি দাবি করেছেন তিনি দুবাই রয়েছেন। তো এই যে একটা বড় ধরনের বলা চলে টার্গেট কিলিং, সেই কিলিং হওয়ার পরও এখন পর্যন্ত মূল আসামিকে ধরা হয়নি এবং ইনকিলাব মঞ্চের যে সকল নেতারা রয়েছেন তারা বলছেন যে যখন আসলে হাদিকে গুলি করা হয় তার পরে কিন্তু অনেক সময় ছিল, যে সময়ে আইনশৃঙ্খলা বাহিনীও আসলে চাইলেই তারা মূল আসামিকে ধরতে পারতেন, এমন কথাও তারা বলছেন। সেই দাবিতেই মূলত যদি বিদেশে যেই শনাক্তকরণ বা যেটি দাবি করা হচ্ছে যে মূল আসামি তিনি বিদেশে চলে গেছেন, সেই আসামিকে ফেরত এনে তার যে শাস্তিমূলক ব্যবস্থা সেই ব্যবস্থা যাতে গ্রহণ করা হয় এবং এই হাদি হত্যার সঙ্গে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনার যে দাবি, সেই দাবি মূলত তাদের মুখে আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন স্লোগানও তারা দিচ্ছেন। আমরা এই মুহূর্তের কথা যদি বলি, তারা পুরো বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে এখন শাহবাগ মোড়ে তারা মোড়ের দিকে যাচ্ছেন, প্রায় কাছাকাছি। আপনারা নিশ্চয় জানেন যে কয়েকদিন আগেও তারা শাহবাগ মোড়ে অবস্থান করেছিলেন একেবারেই অনির্দিষ্টকালের জন্য বলা চলে, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি হাদির যে কবর জিয়ারত সেই কবর জিয়ারত করতে এসেছিলেন, সেই আশাতেও মাঝখানে কিছুটা বিরতি দিয়েছিলেন। তারা একেবারেই শাহবাগ মোড় কিন্তু শাহবাগে অনির্দিষ্টকালের জন্য অবস্থান যে কর্মসূচি সেই ঘোষণাও কিন্তু দিয়েছিলেন। পরে তারেক রহমানের কারণে কিন্তু তারা সেখান থেকে উঠে যান এবং তারপরে কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে। বিভিন্ন দেশব্যাপী যে গ্রাফিতি আঁকানো সেই কর্মসূচিও কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। আমরা তার পরবর্তীতে আমরা দেখছি যে আজকে জুমাবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেখান থেকেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তার যে বিচারের দাবি, তার হত্যার বিচারের দাবিতেই আজকের এই বিক্ষোভ মিছিল। এবং শরীফ ওসমান হাদি তিনি আমরা এখানে যেটি দেখছি আসলে এটি বলা চলে শহীদ ওসমান হাদি চত্বর, সেই চত্বরও কিন্তু ঘোষণা করা হয়েছে যেইখানেই শরীফ ওসমান হাদি বলিষ্ঠ কণ্ঠস্বর রেখেছিলেন, যেখান থেকেই শরীফ ওসমান হাদি হয়ে ওঠা, যেই আন্দোলনে সোচ্চার ছিলেন জুলাই আন্দোলনে, সেই শাহবাগ নাম পরিবর্তন করে এই চত্বরটাকেও কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণা করেছেন
আমরা দেখতে পাচ্ছি যারা তার ইন্টার মঞ্চ রয়েছে বা তার ভক্তরা রয়েছেন, তাদের নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু সেই চত্বরে কিন্তু ব্যানারও টানিয়ে দিয়েছেন, নাম ফলক সব কিছু করেছেন। শহীদ শরীফ ওসমান হাদী অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন এবং তার নেতৃত্ব ছিল একেবারেই অতুলনীয়। কারণ আমরা দেখেছি যখন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ওসমান হাদী কিন্তু প্রতিবাদ করেছিলেন, সেই বলিষ্ঠ কণ্ঠস্বরকে টার্গেট কিলিংয়ের মাধ্যমে একেবারেই শেষ করে দেয়া, সেটি সাধারণ মানুষও কিন্তু অনেকেই মেনে নিতে পারেনি। যার কারণেই আপনারা দেখেছেন যখন জাতীয় সংসদের মানিক মিয়া এভিনিউতে যখন তার জানাজা হয়, তখন কিন্তু পুরো বলা চলে মানুষের ঢল নেমেছিল, লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল এবং তাকে একেবারে রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু তার সব কিছু সম্পন্ন হয়েছিল। এবং শহীদ ওসমান হাদী যে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, সেটি কিন্তু একেবারেই মানুষের কাছে স্পষ্ট এবং সেই জানাজাই সেটি প্রমাণ দিয়েছেন। এবং আমরা যেটি এখন দেখছি, শহীদ শরীফ ওসমান হাদী হত্যার যে বিচার, সেই বিচারের দাবিতে এখন শাহবাগ মোড় অর্থাৎ শহীদ শরীফ ওসমান হাদী চত্বরে ক্লাব মঞ্চের অর্থাৎ বিক্ষোভকারীরা কিন্তু বসে পড়েছেন, তারা ব্লক করে রেখেছেন। এখন সেটি আসলে একেবারেই শুরু থেকে যদি বলি তাহলে বাদ জুমাই ঢাকা বিশ্ববিদ্যালয় যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেখান থেকে কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি শুরু করেন এবং সেটি পুরো বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রদক্ষিণ করে তারা এই মুহূর্তে শহীদ শরীফ ওসমান হাদী চত্বর রয়েছে সেই চত্বর ব্লক করে রেখে তারা এখন তাদের যে দাবি, হত্যার বিচার দাবি, সেই বিচার দাবি তারা তুলছেন। বিভিন্ন কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। শহীদ শরীফ ওসমান হাদী তিনি কিন্তু আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে ক্লাব মঞ্চের নেতাকর্মীরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তার মধ্যে একটি সবার মুখেই একটি স্লোগান শোনা যাচ্ছে, আমরা সবাই হাদী হব, এরকম বিভিন্ন স্লোগান দিচ্ছেন। হাদী হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচারের যে দাবির স্লোগান, সেই স্লোগান আমরা শুনতে পাচ্ছি। তাদের মূলত একটাই দাবি, শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার। দীর্ঘ বেশ কিছুদিন হয়ে গেছে, এখন পর্যন্ত মূল যে আসামি তিনি কিন্তু ধরাছোঁয়ার বাইরে। এমন একটি টার্গেট কিলিং এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এমন একটি হত্যাকাণ্ড যেটি পুরো দেশবাসীকে নাড়া দিয়েছে, সেটি প্রমাণ করেছে তার জানাজায়। আপনি নিশ্চয়ই দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল শহীদ শরীফ ওসমান হাদীর জানাজায় এবং সেটিও শেষ হয়েছে, তার সমাধিও হয়েছে, শায়িত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই। আমরা যদি শহীদ শরীফ ওসমান হাদী যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বেশ কয়েকজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, বিশেষ করে যারা মূল আসামি ছিলেন। তবে যে মূল আসামি যে মূলত তাকে গুলিবিদ্ধ করেছে, সেই আসামি কিন্তু দেশের বাইরে পালিয়ে গেছেন, এরকম কথা আমরা শুনেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু সেটি বলা হয়েছে। এখানে যদি বলা চলে যে
গত 28 তারিখ ডিএমপির পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয়, সেখানে বলা হয়েছে যে শহীদ শরীফ ওসমান হাদির যে গুলি যে হত্যাকাণ্ড, যে মূল মাস্টারমাইন্ড ছিলেন, এখানে 2 মূল আসামি কিন্তু ভারতের মেঘালয় পালিয়ে গেছেন এমন দাবিও কিন্তু করেছেন ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। এই যে এখন পর্যন্ত তাকে আসলে গ্রেফতার করতে পারল না, সেই কথাও কিন্তু এই বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বলছেন, এবং দ্রুততম সময়ের মধ্যে তাকে, সে যেখানেই থাকুক, মূল আসামি যেখানেই থাকুক না কেন, তাকে দেশে এনে তার যে গ্রেফতার এবং শাস্তিমূলক যে ব্যবস্থা, সেই কথাই কিন্তু তারা বলছেন। আমরা এখন দেখছি যে এটি যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি চত্বর, যেটি শাহবাগ, সেখানে কিন্তু বসে পড়েছেন এবং সেখান থেকেই আমরা দেখছি তারা বিভিন্ন কথা বলছেন। তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো আশ্বাস শুনতে পায়নি তারা, যার কারণেই তারা দোটানো রয়েছেন যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার আদৌ হবে কিনা, মূল আসামি গ্রেফতার হবে কিনা, সেই বিষয়ে কিন্তু তারা সন্দিহান। তারা কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাব। যার কারণে শুধুমাত্র এই খুনি কোথায় আছে, এই খুনির ধরা যাইতেছে না, এইগুলো ভুজুম বাজুম কথা, এগুলো আমাদের বিশ্বাস করবার কোনো সুযোগ নয়। কারণ শুধুমাত্র এই খুনিদের ঠিক করা হয়েছে ওসমান হাদির গুলি করার জন্য, এর বাইরে খুনির সাথে ওসমান হাদির। এখন যারা এই খুনটা করাইলো তারা কারা? আমরা তো জানতে চাই যারা এই খুনটা করাইছে তারা কারা। মানে ওসমান হাদির সাথে কার শত্রুতা ছিল? আমার জানা মতো ওসমান হাদির জীবনে মানে ওসমান হাদির কোনো ঋণ ছিল না, এটা আমি জানি, এবং তার পরিবারও জানে ওসমান হাদি কারো কাছে ঋণী নেই, মানে তার কাছে কেউ 1 টাকাও পাবে না, উল্টো সে বিভিন্ন লোকের কাছে টাকা পায় এবং সেটাও তার নিকটাত্মীয়। এটা দীর্ঘমেয়াদী তাদেরকে বিভিন্ন কাজের জন্য দেওয়া হয়েছে। এখন ওসমান হাদিকে কেন খুন করা হয়েছে এটা আপনারাও জানেন, আমরাও জানি। যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের যে আন্দোলনটা ওসমান হাদি শুরু করছে, এইটা অনেকের জন্য গাত্রদাহের কারণ হয়েছে। অনেকেই মনে করছে যে ওসমান হাদিরে যদি এখন হত্যা করা না যায় তাহলে পরবর্তীতে তারা কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না। অনেকের কাছে মনে হয়েছে যে ওসমান হাদি যদি কোনোভাবে সংসদে যায় তাহলে সীমান্তে আর কোনো লাশ পড়া যাবে না, সীমান্তে লাশ পড়লে অন্য পাশে সীমান্তে গিয়েও লাশ পড়বে। ওসমান হাদিকে খুন করা হয়েছে এই জন্য যে বাংলাদেশে যে ভারতীয় সংস্কৃতি বাংলাদেশে মাথা চারা দিয়ে উঠছে, ওসমান হাদি যদি বেঁচে থাকে এই সংস্কৃতির নাম নিশানাও থাকবে না। তারা এটা উপলব্ধি করতে পারছে এবং তারা আরো একটা জিনিস উপলব্ধি করছে যে বাংলাদেশে যারা রাজনীতি করে, ভারতের দাবিদারি করে, দিল্লির দাবিদারি করে এবং ক্ষমতায় আসতে চায়, ওসমান হাদি থাকলে তারা ক্ষমতায় আসতে পারবে না এবং সংসদীকে চুরিও করতে পারবে না। এই সকল কিছু এক সুতোয় গেঁথে এরপরে হচ্ছে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। আমরা এখানে কেউ কথা বলবো না ভাই, আমরা এখানে কেউ কোনো ধরনের কথা বলবো না, আমরা আশেপাশে কেউ কোনো কথা বলবো না। আপনারা যদি নিজেদের মধ্যে কথা বলতে হয় বাইরে গিয়ে বলবেন, এখানে কেউ কথা বলবেন না। দেখেন এরা সবাই চুপ করে আছে। আমাদের কথা হচ্ছে আজকে 21তম দিন তাকে গুলি করবার, এখন পর্যন্ত এই খুনের সাথে সম্পৃক্ত 21 জনকেও সরকার গ্রেফতার করতে সক্ষম হয় নাই। তারা 11 জনকে গ্রেফতার করেছে, বাপ মা বোন ভাই, মানে খুনের সাথে সম্পৃক্ত এমন একজনকে তারা গ্রেফতার করতে সক্ষম হয় নাই। এমনকি তাদের এই গ্রেফতারের ব্যাপারে কোনো সদিচ্ছা আছে বলেও আমাদের কাছে মনে হয় না। মানে যদি তাদের সদিচ্ছাই থাকতো তাহলে ডিএমপি কমিশনার এখানে সংবাদ সম্মেলন করে বলে যে ওসমান হাদির খুনের সাথে জড়িত 2 জনের মেঘালয় পুলিশ গ্রেফতার করছে,
মেঘালয় পুলিশ বলতেছে এই যে একদম সিরেফ বানোয়াট কথা, এখানে কেউ আমরা গ্রেফতার করি নাই। তার মানে হইল যেটা, যে তারা চায় যে ওসমান হাদিরে যারা খুন করছে এই ঘটনাটারে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে যাতে জনগণকে বিভ্রান্ত করা যায়। এখন তার একটাই তাদের মোটিভ, যে জনগণকে কোন পদ্ধতিতে বিভ্রান্ত করা যায়। কিন্তু এইখানে যে জনগণ এখানে বৈশা রয়েছে জুমার নামাজ পড়ে না খাইয়া, এই জনগণকে আপনি বিভ্রান্ত করে ফেলবেন। এই জনগণকে বিভ্রান্ত হওয়ার জন্য এখানে বৈশা আছে। ভাইয়ের আমাদের কথা খুব পরিষ্কার, আমাদের কোনো লুকোচুরি নাই। যেমন আজকে এখানে বসবো আপনাদের কাউরে বলছি, কাউরে তো বলি নাই, শুধুমাত্র সকালবেলা বলছি এটা বিক্ষোভ মিছিল হইবে, এর বাইরে তো কিছু বলি নাই। তার মানে এইটা যে বাংলাদেশে আমরা ওসমান হাদির খুনের বিচারের জন্য আমরা যে আন্দোলন করব, এই আন্দোলনের জন্য আমরা কারো প্রস্তুতি হওয়ার জন্য আমরা কাউরে বলতেছি না। মানে এই আন্দোলনের জন্য যে জনগণ যে সবসময় প্রস্তুত, এইটা আপনাদের এইখানে এসে দেখে যাইতে হবে। একটা কথা খুব সুস্পষ্ট ভাই, আমাদের কাছ থেকে সরকার কতদিন পর্যন্ত সময় চাই? 7 তারিখ পর্যন্ত সময় চাইছে না? তো আমরা তাদেরকে সময় দিছিলাম কতদিন? 30 কার্য দিবস বাইরে দিছিলাম না? আজকে সেই 30 কার্য দিবসে আমাদের আর বাকি আছে 22 দিন। আমরা ওই কার্য দিবস ধরেই আগাইতেছি। সরকার কি বাইধা দিল, সরকার কি বাইধা দিল না, এই দিকে আমাদের আর ভ্রুক্ষেপ করা চলবে না। আপনাদেরকে একদম স্পষ্ট করে বলি, আগামী 30 কার্য দিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা 30 কার্য দিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব। যেই সরকার ওসমান হাদির এই খুনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে গ্রেফতার আদৌ কোনো সন্ধান পর্যন্ত দিতে ব্যর্থ হইতেছে, সেই সরকারের তো ক্ষমতায় থাকবার কোনো প্রয়োজন নাই। যেই সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হইতেছে, গোয়েন্দা সংস্থা কোনো রকম যে সরকারকে সাহায্য করতেছে না, আপনি কোনোভাবেই কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারতেছেন না, আপনি কিছু পারতেছেন না, আপনি অসহায় মানুষদেরকে তো আমরা রাষ্ট্র ক্ষমতা বসায় রাখতে চাই না। অসহায় মানুষ রাস্তায় এসে ভিক্ষা করবে, আমরা তাদেরকে ভিক্ষা দেবো, কিন্তু রাষ্ট্র চালাইবে হচ্ছে যারা রাষ্ট্র চালানোর যোগ্য তারা। কোনো অসহায় মানুষকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। যারা ওসমান হাদির খুনিদের এখন পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয় নাই, এখন পর্যন্ত তারা চার্জশিটে দাখিল করতে পারে নাই, এখন পর্যন্ত তারা এর বিচার প্রক্রিয়া সম্পর্কে কতদূর আগাইছে সেইটা সম্পর্কে তারা জনগণকে এখন পর্যন্ত বার্তা দিতে পারতেছে না, তাহলে এই সরকার দিয়ে আমরা কি করব? এই সরকার তো বনজঙ্গলকে ঘাস কাটবে, এর বাইরে তো এই সরকার আর কিছু করবার না। তো আমরা যেটা বলি সেটা হচ্ছে, আমাদেরকে বিভিন্ন ভাবে অনুরোধ করা হয় যে এই সরকারটা আপনাদের সরকার, এই সরকারের টিকে রাখার দায়িত্ব আমাদের। অনেক সন্তান, অনেক আলাপ। তো ভাইয়েরা, ওসমান হাদি তার জীবদ্দশায় কোনোদিন কিছু ছোট হয়ে গেছে? কোনোদিন কোন উপদেষ্টার কাছে ধর্ণা গেছে? তাইলে এই সরকার যদি আমাদেরই হয়, এই তার একজন বড় স্টেকহোল্ডার তো ওসমান হাদি, যে এই সরকারকে ক্ষমতায় বসাইছে, তাই না? তাইলে ওসমান হাদির মতো একজন মানুষ, যিনি পুরো বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠছেন, যিনি জুলাই জজবার প্রাণ, বা জুলাই পরবর্তী সময়ে জনগণ শুধুমাত্র একজনকে বিশ্বাস করতে চোখ বন্ধ করে, সেটা হচ্ছে ওসমান হাদি। সেই ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ধরনের উপদেষ্টারা এসে তারা হচ্ছে হাসি তামাশা করতেছে এই ঘটনারে নিয়ে। আপনারা কি এইটার হাসি তামাশায় পরিণত হইতে দিবেন? আমাদের কথা খুব স্রেফ এক কথা, সেটা হচ্ছে সরকার 7 তারিখ পর্যন্ত সময় চেয়েছে। 7 তারিখ পর্যন্ত সময় দেওয়ার মতো সময় আমাদের হাতে নাই। এরপরে আপনারা বলবেন নির্বাচন শুরু হয়ে গেছে, পরবর্তী নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে তারা এইটার বিচার করবে, হ্যান ত্যান, এইসব আলাপ আমরা শুনতে চাই না। আমাদের কথা খুব স্পষ্ট, আগামী 7 তারিখের মধ্যে শুধুমাত্র খুন যারা করছে তারা নয়, এই খুনের পেছনে যারা রয়েছে প্রত্যেকের আইডেন্টিফাই করে, তাদেরকে চিহ্নিত করে এরপরে চার্জশিট দাখিল করতে হবে। যদি মনে করেন যে এই চার্জশিট যারা এই খুনের পেছনে রয়েছে তাদের ব্যাপারে মুখ খুললে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না, আপনাদের ক্ষমতায় থাকবার দরকার। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় ছিল কি আপনাদের কাছে জানতে চাই? 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা বিদেশে পালাই যাওয়ার পরে ক্ষমতায় ছিল কি? কেউ ছিল? আমরা জনগণ পাহারা দিছি না?
আপনি 30 কার্যদিবস পরে ক্ষমতা ছাইড়ে দেন, আমরা জনগণ নির্বাচন পর্যন্ত এই সরকার পাহারা দিব, এই রাজপথ আমরা জনগণ পাহারা দিব, বাংলাদেশে আমরা পাহারা দিব। আপনার ক্ষমতায় থাকবার দরকার নেই। ক্ষমতায় থাইকা যদি ক্যান্টনমেন্টের কাছে ধর্ণা দেওয়া লাগে তাইলে সেই ক্ষমতায় আপনার থাকবার দরকার নাই। আমরা এইখানে যারা জনগণ আছি কেউ আপনারা কি কেউ ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছেন? আমরা কি কেউ ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছি? ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা। ওরা মনে করছে যে এই ক্যান্টনমেন্ট ছাড়া ওদেরকে কেউ ক্ষমতায় বসাইতে পারবে না। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করি, নির্বাচন তো 12 ফেব্রুয়ারি হবে এবং হইতে হবে নির্বাচন। 12 ফেব্রুয়ারি নির্বাচন হইলে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে কারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছে, কারা এই সরকারকে দুর্বল করছে, কারা কোনোভাবেই এই ক্যান্টনমেন্টের বাইরে এসে জনগণের যে একটা সরকার হওয়ার প্রয়োজন সেইটা উপলব্ধি করতে পারতেছে না, এইটা আপনারা ভোটের মাধ্যমে তাদেরকে জবাব দিতে পারবেন না। ওসমান হাদির বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরে আমরা যে কাজটা শুরু করব সেটা হচ্ছে ভোট ক্যাম্পেইন, যে কারে আপনি ভোট দিতে পারবেন, কারে আপনি ভোট দিতে পারবেন না। কারণ ওসমান হাদি যে আদর্শের রাজনীতি শুরু করে দিয়ে গেছিল এই রাজনীতি আমাদের বাস্তবায়ন করতে হবে না। যেমন এই মুহূর্তে যদি আমরা ঢাকা 8-এ একটা কলা গাছে দাঁড় করাই, সেই কলা গাছের জন্য প্রতিপক্ষের হারাই আসাটা কিন্তু অসম্ভব ব্যাপার, এরকমেরই একটা ব্যাপার। কিন্তু এরপরে যে আমরা এই নির্বাচনে দাঁড়াইছি, ওসমান হাদি কি বলছে যে আমি শুধু 5 বছরের জন্য ঢাকা 8-এ ইলেকশন করবার জন্য আসি নাই, আমি বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করবার জন্য আসছি। আমি বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেব যাতে তারা ওই যে ক্ষমতায় যাওয়ার জন্য পাগলপারা না হয়। তো আমাদের দায়িত্ব হচ্ছে, ইনকিলাব মঞ্চের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেওয়া। তাদেরকে শুধু ক্ষমতায় না, ক্ষমতায় গিয়েও জনগণের কাছে যদি ধর্ণা দিতে হয়, আমরা সেই আন্দোলন নামবো ওসমান হাদির বিচার নিশ্চিত হওয়ার পর। পারবো না ভাই আমরা? আমাদের যেটা কথা সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির বিচার প্রক্রিয়া শুরু না হয় এবং সম্পন্ন না হয় ততদিন পর্যন্ত কি রাজপথ ছাড়া যাবে? রাজপথ ছাড়া যাবে না। যেমন আজকে থেকে আমরা যে কার্যক্রমটা শুরু করছি, আপনাদের জানবার অধিকার আছে, আপনারা রাজপথে এসে বসে থাকেন, আমরা কি পরিকল্পনা গ্রহণ করি সেটা জানার একমাত্র হকদার আপনারাই। কোনো রাজনৈতিক দল, মত, আইন শৃঙ্খলা বাহিনী এদের জানবার এত দরকার নেই। আমরা যে কাজটা করতেছি আমাদেরকে রাজনৈতিক দলগুলো বলে যে তাদেরকে জানানো হয় না, মানে ওসমান হাদির হত্যা হয়েছে, আমি তারে গিয়ে ইনভাইটেশন লেটার দিয়ে আসবো, এরপরে সে আসবে। তো এখন আমাদের কথা হচ্ছে আমি ইনভাইটেশন লেটারও দিব, ইনভাইটেশন লেটার চাইছে, ইনভাইটেশন লেটার আমি দেবো। ইনভাইটেশন লেটার দেওয়ার পরে কারা কারা আমাদেরকে অসহযোগিতা করতেছে এই শাহবাগে দাঁড়াইয়া এই মাইকেই আমরা বলে দিব যে কারা চায় ওসমান হাদির হত্যার বিচার হোক আর কারা চায় না ওসমান হাদির হত্যার বিচার হোক। আজকে এবং আগামীকালকে আমরা হচ্ছে সকল রাজনৈতিক দলগুলোর কাছে যাব, একদম